রান্নাগুলো করব এগুলো কিন্তু 8টা ধাপ আছে। হ্যাঁ, আজকে আমরা শিখবো সেই 8টা ধাপ এবং ধাপগুলা কি কি বিস্তারিত আমি বলবো। সবাই একটু দেখি আমরা। আমার হাতে লাগা কি বেশি ছোট হয়ে গেছে? না না না, ঠিক আছে। পারফেক্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে বয়েলিং। হ্যাঁ, প্রথমে হচ্ছে বয়েলিং, তারপরে হচ্ছে পোচিং, তারপরে হচ্ছে স্টুইং, আচ্ছা মানে ঠিক আছে আমরা আগে থেকে অনেক সমস্যা তৈরি করতে পারি। সাবমিরি সমস্যা ছিল ম্যাডাম আসলে। আচ্ছা, আমি একটা একটা বলি, একটা একটা বড় করে লিখি, সবাই দেখতে পাবে। এই দুইটা কি লেখা হচ্ছে? জি স্যার। ম্যাডাম একটু বড় লিখুন। চোখের অবস্থা মনে হয় সবারই খারাপ। না না ঠিক আছে। আচ্ছা, স্টুইং। হ্যাঁ, তারপর হচ্ছে গ্রেজিং, তারপর হচ্ছে স্টিমিং, আচ্ছা এই পর্যন্ত সবাই লেখেন, আমি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা এই পাশে আসেন, হ্যাঁ এই পাশে চলে আসেন, ওখান থেকে আসলে দেখা যাবে না। সবার কি লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার হচ্ছে রোস্টিং। হ্যাঁ, তারপরে হচ্ছে রোস্টিং এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওভেন রোস্ট, একটা হচ্ছে পট রোস্ট। হ্যাঁ, রোস্টিং এর দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ওভেন রোস্ট, আর একটা হচ্ছে পট রোস্ট। পট রোস্ট, হ্যাঁ ওভেন রোস্ট বলতে যেটা আমরা ওভেনে রোস্ট করি একবারে ভেরিয়েশন করে, এটাকে বলে ওভেন, যেহেতু ওভেনে দিচ্ছি, ঠিক আছে। আর যেটা পটে আমরা অলওয়েজ যেটা পটে রোস্ট করলাম প্যানে, ওটা হচ্ছে পট রোস্ট। আমি বিস্তারিত বলবো। আচ্ছা, এবার হচ্ছে ফ্রাইং। সরি ম্যাম, ওভেনের স্পেলিংটি কি ওই OVEN। আচ্ছা, আমি কি বলবো? কিউবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাছটা দাগ পড়ছে তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রাইং, ফ্রাইং এর পর হচ্ছে, আচ্ছা ফ্রাইং এরও দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিপ ফ্রাই, একটা হচ্ছে শ্যালো ফ্রাই। হ্যাঁ, ডিপ ফ্রাই, লাইট ফ্রাই কি লেখা হালকা? লাইট ফ্রাই বলতে হচ্ছে হালকা ভাজা যায় যেটা, ঠিক
করতে লাইট ফ্রাই করা যায়। শ্যাডো ফ্রাই যেটা শ্যালো বলতে শ্যালো লাইট সেমি, শ্যালো বলতেই হালকা, হ্যাঁ শ্যালো ফ্রাই আমরা বলি না, একটু শ্যালো ফ্রাই করে নিই, যেটা সফটে করি, জাস্ট অল্প তেলে একটু জাস্ট ফ্রাই করে নেওয়া, অল্প তেলে নট অবগত দিলে ভালো। আচ্ছা এই পর্যন্ত কি সবার লেখা হয়ে গেছে স্যার? জি শ্যাডো সবাই লিখেছেন? হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে বেকিং। ম্যাডাম 8 নাম্বার তো ম্যাডাম এবার নাম্বার হবে 8 হবে। আচ্ছা বেকিং, ব্রিদিং, আচ্ছা বেকিং ব্রিদিং, আচ্ছা এখানে আমি বলেছিলাম 8 অফ কুকিং মেথড, ঠিক আছে? এখানে কেন 9টা হলো সেটা আমি কারণ ব্যাখ্যা করব। আপনাদের যে আমি হচ্ছে ব্রেজিংটা লিখিয়েছি না, এটা আসলে হচ্ছে পার্শিয়াল কুকিং বলে, ঠিক আছে? পার্শিয়াল কুকিং বলে, এটা আসলে কুকিং মেথডের মধ্যে আসে না, কিন্তু তারপরে হচ্ছে এটাকে আমরা করি, তো এই পদ্ধতিতেও আমরা হচ্ছে রান্না করি। আচ্ছা ঠিক আছে, পাশে লিখে রাখুন। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা এই পদ্ধতিগুলোর সাথে আমরা কি আগে পরিচিত বা আগে পড়েছি কেউ এখানে? কিছু কিছু সম্বন্ধে আমার ধারণা আছে। যেমন কিছু কিছু আমরা যেমন বয়েলিং, কোচিং, হ্যাঁ গ্রিলিং, বেকিং, ফ্রাইং, এগুলোর সাথে কিছুটা আমরা পরিচিত থাকলেও আমরা কিন্তু আসলে জানি না যে এগুলোকে মেথড বলে হয় কুকিং এর, ঠিক আছে? আচ্ছা প্রথমে আসি ফুটানো, যেটা বয়েলিং। বয়েলিং মানে তো আমরা বুঝি কোনো জিনিস ফুটানো। বয়েলিং হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার, যখন খাবার বা পানি ফুটানো হয়। খাবার বা পানি তখনই ফুটবে যখন হচ্ছে গিয়ে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে। ওকে, এবার আসি, লিখে রাখেন তেল আর পানি। তেল হচ্ছে কিন্তু তেলের যেহেতু ঘনত্ব বেশি, তেল কিন্তু 160 ডিগ্রিতে ফুটবে আর পানি কিন্তু 100, ঠিক আছে? আচ্ছা দুধ কিংবা স্টকও হতে পারে ফুটানো। বয়লিং পয়েন্টে খাবার পয়েন্টে যাবার পর আবার তাপমাত্রাকে অল্প আঁচে আনতে হয়। আচ্ছা বয়লিংটা কি আমরা আগে বুঝি। বয়লিং তো বললামই 100 ডিগ্রি সেলসিয়াসে। তো বয়লিং এর পদ্ধতি ব্যবহার করে আমরা কি কি করতে পারি, কি কি বয়ল করতে পারি বলেন তো? যেগুলো সিদ্ধ করতে পারে, আলু, নুডলস, আচ্ছা সবজি, চিকেন স্টু করতে গেলেও তো বটে বয়েল। হ্যাঁ হ্যাঁ, এখন চাউল সিদ্ধ করে টমেটো সেদ্ধ আচ্ছা ভাত সিদ্ধ করে শেষ নেই। আচ্ছা এবার বলি, বয়লিং এর আগের একটা পয়েন্ট আছে, ওইটাকে বলা হচ্ছে সিমারিং টেম্পারেচার। সিমারিং, হ্যাঁ আমরা বলি না হচ্ছে তরকারি বা কোনো কিছু বা পানি ফুটে উঠলে বা দুধ ফুটে উঠলে একটু অল্প আঁচ করে দিই, ওটা হালকা হালকা ফুটতে থাকে। হ্যাঁ, সিমারিং টেম্পারেচারটা হচ্ছে বয়লিং, এটা থাকে হচ্ছে 85 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে? ওই টেম্পারেচারটায় থাকে, ওটাকে বলা হচ্ছে সিমারিং টেম্পারেচার। ওটা লিখে রাখেন, সিমারিং। হ্যাঁ, সিমারিং টেম্পারেচারে কখনোই কিন্তু ফুটবে না, ওটা হচ্ছে বয়লিং এর আগ মুহূর্ত। এটা মেথডে আসে না, কিন্তু এটা আমরা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, সিমারিং টেম্পারেচার লিখেছেন? হ্যাঁ আচ্ছা, আমরা ডাবল বয়লারে কে কে করি বাসায়? ডাবল বয়ল করে কেউ কিছু করেছেন? ডাবল বয়লারে হাঁড়ির মধ্যে থাকে পানি, উপরে কোনো কিছু দিয়ে মেল্ট করা হয়, বেকিং এর মোমো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাপা পিঠা, যেমন সাপোজ আমাদের ভাপা পিঠা করি,
যেটা ওইটা কিন্তু যখন মাছ দিয়েও হ্যাঁ হ্যাঁ চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, আমরা তো এইসব ভাতের সাথে আলু ভর্তাও করে দিয়েছে। হ্যাঁ 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 করে ওটা দিয়ে জালি জালি থাকে। তা হ্যাঁ এটাই বলছিলাম যে ওইটা হচ্ছে ডাবল বয়লারে যখন কোনো কিছু আমরা সেদ্ধ করব বা ভাপে দিব তখন হচ্ছে কি আমরা ফুটার আগে তখন কিন্তু সিমারিং টেম্পারেচারে রাখতে হয়, তখন কখনোই বয়লিং কত ডিগ্রিতে কত ডিগ্রি বললো? 85 থেকে 90, হ্যাঁ 85 থেকে 90 এর মধ্যে কিন্তু টেম্পারেচার থাকবে, এর উপরে গেলে কিন্তু সিমারিং হলো না। বড় জোর 95 হাইয়েস্ট, ঠিক আছে, কারণ এরপর দিলে তো হ্যাঁ 85 থেকে 90 এগুলো কিন্তু আপনারা যখন পরীক্ষা এখানে কি এক্সাম হবে, যখন এক্সাম গুলো হবে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু সব আসবে। অয়েলটা মানে কোন থেকে কত ডিগ্রি? বয়লিং অয়েলের বয়লিং পয়েন্ট হচ্ছে 160। আমাদের পরীক্ষা কি দিতে হবে নাকি অফিসে? এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, এক লাইন বা দুই লাইনে অ্যানসার করতে। আচ্ছা ফুটানো আমরা বুঝলাম সবাই, ক্লিয়ার? আচ্ছা এবার আসি কোচিং। আচ্ছা বলেন কোচিং বলতে কি একটু শুনি এবার। মানে আমি জানি এটা সবার কমন অ্যানসার হবে, ডিম পোচ। এটা পানিতে হ্যাঁ পানিতে ডিম পোচ, হ্যাঁ এগ পোচ। এবার বলি আমরা যেটা সকালে ব্রেকফাস্ট করি এগ পোচ, যেটা ডিম আসলে ওটা ফ্রাই, হ্যাঁ হ্যাঁ পোচ কিন্তু পানিতেই হবে, এগ পোচটাই হয় সাধারণত। এবং হচ্ছে এগ হচ্ছে আসলে এক একটার মধ্যে এক একটা চলে আসে, বলি তারপরও এগ হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। ইন্টারন্যাশনালে যদি আমরা ডিম যদি খাই এবং ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলগুলোতে ওরা যখন এগ পোচ অর্ডার করে ফরেনাররা, তখন ওরা কিন্তু বুঝে যায়, তখন কিন্তু 2টা ডিম যায় ব্রেকফাস্টে। অলওয়েজ যদি বলে এগ পোচ তখন সার্ভ করতে হবে 2টা, ঠিক আছে, ডিম 2টা সার্ভ করতে হবে এবং ওটা কিন্তু পানিতে করতে হবে, ক্লিয়ার? আচ্ছা কোচিং হলো, আমরা একটু বলি লিখে নিতে পারেন। কোচিং হলো খাবারকে অল্প, আমি কি বোর্ডে লিখে দিব সংখ্যা? আচ্ছা আচ্ছা কোচিং হলো খাবারকে অল্প বা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পানিতে মৃদু আঁচে রান্না করা। হ্যাঁ হ্যাঁ যেমন আমরা ফ্রাই প্যানে অল্প পানি দিব, হাফ কাপ বা 1 কাপ, তার মধ্যে আমরা এগ পোচ করতে পারি। ক্লিয়ার? কোচিং হলো খাবারকে অল্প বা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পানিতে মৃদু আঁচে রান্না করা। আচ্ছা সবার নোট খাতাগুলো দেখি তো। একজন আপু ছোট্ট একটা প্যাড নিয়ে আসছেন, আপনি নোট খাতা কই? আচ্ছা নোট খাতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আপনারা হয়তো অন্য কিছু কোচিং করা যায়? হ্যাঁ আমি ওটা বলছি। আচ্ছা দুধ স্টক বা মুরগি সেদ্ধ করা যেতে পারে এই পদ্ধতি ব্যবহার করে, হ্যাঁ সেটা দুধ, যেমন দুধ কিন্তু দুধ হচ্ছে গিয়ে স্টক, এগুলো তো আমরা অল্প আঁচেই রান্না করবো। এবং কোচিং এর টাইমটা হচ্ছে যে সিমারিং যেটা বলেছি 80 থেকে 85, যেটা বয়লিং পয়েন্টের নিচে থাকবে। ওকে কোচিং আমরা অলওয়েজ 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করব। 80 থেকে 85? হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ যেটা বয়লিং পয়েন্টের নিচে থাকবে। আচ্ছা এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ হ্যাঁ আপু আমি হচ্ছে হ্যাঁ আমি কালকে ফোন দিলাম, আসলে কালকে সারাদিন দিয়েছিলাম আমি আজকে
আচ্ছা তাহলে কি আমার ক্লিয়ার? আমি আরেকবার বলি, কোচিং হলো খাবারকে অল্প বা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পানিতে মৃদু আঁচে রান্না করা। দুধ স্টক বা মুরগি সেদ্ধ করা যেতে পারে। আমরা যখন তরকারি রান্না করি বা মুরগি হচ্ছে গিয়ে কি বলে একটু সেদ্ধ করি না অল্প পানি দিয়ে, অনেকে এখন বয়েল করে একটু সতে করে তো খাই, ওভাবেও আমরা কোচিংয়ে অল্প পানি দিয়ে করতে পারি। মুরগি যদি সিদ্ধ করা তাহলে এটা মানে কোচিং কি করে? সেটা তো বয়েলিং এর ভিতরে যেতে পারে না, অল্প আছে এভাবে মুরগি করা যেতে পারে। আমরা যখন মুরগির তরকারি রান্না করি, সাপোজ গরুর গোশত হোক বা যেটাই হোক, আমরা কি খুব হাই ফ্লেমে করি? কষানোর পরে একটু অল্প আঁচ করে দেই না? কেন করি? ওটা সেদ্ধ তো হতে হবে। এখন আমি যদি ওরে আজ তারা দিয়ে রাঁধতে থাকি, জলমল শুকায় তো সব গেল। ক্লিয়ার? বড় পাতিলে রান্না করা হয়। ম্যাম আমরা যখন মানে 100 ডিগ্রিতে রান্না করব হ্যাঁ। তখন তারপরে যদি আমরা হালকা করে দেই কিন্তু ওই মানে পানির ওই বস্তুটা কিন্তু থেকেই যায়, যেমন মানে ওই থেকে যায় ওই কিন্তু যে height হ্যাঁ, মানে এখন ইয়ে বলা হচ্ছে যখন আপু মুরগিটা আপনি করতে পারবেন, আপনি বাসায় প্র্যাকটিক্যাল করে দেখেন। স্যান্ডউইচের সাথে মুরগি কোচিং করে দেওয়া হয়। হ্যাঁ হবে আপু, মুরগিটা করা যাবে। ব্রয়লার মুরগির নাম কি বলতেছেন না দেশি মুরগি? দেশি মুরগি সেদ্ধ মানে এটা কোচিং হয় না বেসিক্যালি এটা। হ্যাঁ বয়লারিং করেন হ্যাঁ। ম্যাডাম আমরা সচরাচর যে সবজি রান্না করি হ্যাঁ ফুটে গেলে আমরা আঁচটা কমায় ঢেকে রাখি, হ্যাঁ। আস্তে আস্তে কিন্তু ওটার পানি শুকানে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে নরমালি আমার সিদ্ধ হওয়ার জন্য যে হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার যে টেম্পারেচার দরকার। তা আমাদের খুব কম করা হয়, কিন্তু বাইরের সাথে রেগুলার করা হয়। হ্যাঁ আচ্ছা এবার বলি, বাইরে কিন্তু আমরা বাঙালি আমরা সবকিছু কষায় ওটার সবকিছু নষ্ট করে দেখাই, কিন্তু হ্যাঁ আসে, কিন্তু বাইরে কিন্তু ওরা প্রায় কাঁচা কাঁচাই খায়। যেমন স্টেক যেটা হালকা সিদ্ধ। হ্যাঁ স্টেক কিন্তু ওরা স্টেকের কয়েকটা রেয়ার আছে, মিডিয়াম রেয়ার মানে ওয়েল রেয়ার, ওয়েল ডান। হ্যাঁ ওরা যেটা খায় একদম হচ্ছে ইয়ে রেয়ার র যেটা, ওটা কিন্তু আমরা খেতে পারবো না, কারণ ওর ভিতরে মাংসটা পুরো কাঁচাই থাকে। হ্যাঁ আর আপনারা যে সিবিএলএম করছেন, সিবিএলএম বলতে হচ্ছে বোর্ডের থেকে যেটা অনুমোদিত বই যেটা আপনারা পাবেন, ওখানে হচ্ছে বাইরে থেকে কিন্তু এগুলো ওভাবে আসে, ওভাবে যেহেতু আসে এই জন্য ওইটা ওখান থেকেই অ্যাড করা। ওরা যেহেতু ওরকম একটু কাঁচা কাঁচাই খায় এজন্য কিন্তু মুরগিটা কোচিং এর মধ্যেই দিচ্ছে। ক্লিয়ার? আসলে আমরা তো আমাদের দেশি মানুষের জন্য রান্না শিখতেছি, আমরা তো তাদের জন্য হ্যাঁ, রান্না হ্যাঁ। শিখতেছি। এখন মুরগিটা তাদের মতো করেই হবে। আচ্ছা ভাই কোচিং এ তো আপনার মুরগি খেতে দরকার নাই। বুঝলে? এবার আমি একটা কথা বলি, শোনেন মুরগি পাস করলে কি হবে? শুনেন শুনেন, এটা হচ্ছে করতে পারেন, আপনাকে কোচিং করে মুরগি খেতে হবে এমন না। আমার আরো 5-6টা মেথড আছে। আপনি ফ্রাইং করেন, ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই, আপনি গ্রিলিং করেন, আপনি হচ্ছে ইয়ে করেন রোস্টিং করেন, হ্যাঁ এগুলা করেন। আপনি এটাই বলছেন পোচ করে খাইতে হবে, আপনাকে তো বলিনি আমি যে আপনি বাচ্চার যায় মুরগি পোচ করে খান। আমি কি বলছি? আমি বলছি কোচিং এ মুরগিটা করা যায়, আমি খাবো না করবো না, করে না খাবে করবে। আমি আপনাকে তো আরো মেথড শিখাচ্ছি ভাই, একটু আস্তে ধীরে গতকাল ম্যাডাম আসতে হবে। গতকাল ম্যাডাম বলছে যে আমাদের বাসা রান্নার কথা চিন্তা করলে হবে না। 5 স্টার ওইখান থেকে বেরোতে পারতেছি না। মানে এটা হচ্ছে রুচির ব্যাপার আর কি। হ্যাঁ আচ্ছা এক কোচিং করেন, মুরগির দরকার নাই। এখানে আমি আসছি এটাকে কনফিউজ হবে না। আরে জিনিসটা পেছাই। আচ্ছা আচ্ছা এবার প্লিজ কোচিং এ ফেমাস। আচ্ছা এবার এটা ক্লিয়ার? কি দিয়ে আর আমি কোচিং এ মুরগির কথা বলবো না। আচ্ছা স্টুইং, আচ্ছা স্টুইং হলো আমরা যে স্টু করি না, স্টু খাই, স্টুটা কি? চিকেন স্টু করে দেয়। হ্যাঁ চিকেন স্টু, বিফের সাথে সবজি দিয়ে স্টু। নাম শুনে ম্যাডাম। হ্যাঁ আরে কি বলছেন না স্টুইং? হ্যাঁ না আমরা না জানতেই পারি, শুনতেই পারি, ভাষার কিছুই নাই, হ্যাঁ? না জানতেই পারি। আমরা এখানে আসছি শিখতে। আমিও যে সবকিছু জেনে বা সব জানি এমন কিছু না, আমি অনেক কিছুই জানি না, আমি এখনো শিখতেছি, সত্যি আমি এখনো অনেক কিছুই জানি না। আচ্ছা যাই হোক, স্টুইংটা বলি। স্টুইংটা হলো নিম্ন তাপমাত্রায় এবং স্বল্প পানিতে, তবে হচ্ছে কি আপনার ইয়ের থেকে কোচিং এর থেকে বেশি পানি, স্বল্প বলতে মানে কোচিং এর থেকে বেশি হবে,
হ্যাঁ ম্যাডাম স্টুইংটা কি One- ক্লিয়ার করুন। আচ্ছা স্টুইংটা বলতেছি। স্টুইং হলো নিম্ন তাপমাত্রা এবং স্বল্প পানিতে খাবার রান্না করার পদ্ধতি। স্টক এবং হট সসে এই পদ্ধতিতে রান্না করা যায়। খাবার এবং যে অবশিষ্ট ঝোল থাকে তা একসাথে পরিবেশন করতে হয়। লিখে বলতেছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা লিখে লিখে। একটা সহজ প্রশ্ন করবো হ্যাঁ যে আমরা যে মুরগির ঝোল খাই ঝোল কি স্টুর মধ্যে হ্যাঁ স্টুর মধ্যে পড়ে। ঝোলটা স্টুর মধ্যে পড়ে। হ্যাঁ মুরগির যে ঝোল খাই, মুরগি যে অল্প আছে যেটা আস্তে আস্তে হতে থাকে, নিহারি করি না আমরা নিহারি করি, ওটা কিন্তু স্টুইং। ক্লিয়ার? নিহারি কিন্তু আমরা দেখবেন কোরবানি ঈদ আসলে আমার শাশুড়িও যেটা করে 7-8-9 ঘন্টা চুলার উপর ফেলে রেখে দিচ্ছে, অল্প আছে ওটা আস্তে 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 হতে থাকে। হ্যাঁ ওইটাই হচ্ছে স্টুইং। এবার বোঝা গেছে? এর তাপমাত্রা হবে 82 এবং ওভেনেও করা যায়। ওভেনে করতে গেলে আপনাকে 170 এর মধ্যে টেম্পারেচার রাখতে হবে। ওভেনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে ওভেন এখন শুরু হয়ে যাবে। আমরা গ্যাসে স্টুইংটা সাধারণত আমরা রান্না করি, এটা আমরা তাপমাত্রা মেজারমেন্ট এটা করা কিভাবে পসিবল? আমরা বলি কি মাথা আচ্ছা থার্মোমিটার আছে, থার্মোমিটার। হ্যাঁ থার্মোমিটার হচ্ছে আপনার যেটা জার্মোমিটার ফুডের টেম্পারেচারটা নেয়। এখন কিনতে পাওয়া যায় যে এসডি ফুড শপে পাবেন 220 250 পেয়ে যাবেন। দিয়ে দিতে হবে তারপর হ্যাঁ। বেশি কাম মানে হ্যাঁ হ্যাঁ থার্মোমিটারটা অন করলে এরকম ধরে রাখতে হয়, ওটা আস্তে 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 টেম্পারেচারটা উঠে যায়। আচ্ছা স্টুইংটা আমি আবার বলি যদি সুন্দর করে লিখতে যান। স্টুইং হলো নিম্ন তাপমাত্রায় এবং স্বল্প পানিতে খাবার রান্না করার পদ্ধতি। হ্যাঁ এ পর্যন্ত কি লেখা হয়েছে সবার? স্টক এবং হট সস। হ্যাঁ স্টক এবং হট সস এ পদ্ধতিতে রান্না করা যায়। খাবার এবং যে অবশিষ্ট ঝোল থাকে তা একসাথে পরিবেশন করতে হয়। আমরা যে স্টুইংটা করতেছি কি দিয়ে করব? এবার প্রশ্নে আসি। শুধু তো পানি চড়াই দিলে খাবার হয়ে যাবে না। খাবার এবং ঝোল যেটা থাকে যেটা একসাথে ওইটা একসাথেই পরিবেশন করা হয়। এটাই বোঝাচ্ছে যে আমি যখন বিফ স্টু করব, আপনারা একটু হচ্ছে সিদ্দিকা কবিরের বই আছে ওখানে কিন্তু দেখবেন খুঁজে, ওখানে আছে স্টুটা হচ্ছে কি কলকাতায় এটা খুব বিখ্যাত। ওরা স্টু সাথে একটা হ্যাঁ ওটা হচ্ছে আপনার বিফ বা ছোট একটু করে মুরগি টুকরা করতে হয়, বা বিফ যেটাই করি ফিশ স্টু হয়, ওইগুলা দিয়ে সাথে হচ্ছে ভেজিটেবল থাকে কয়েক রকম, একসাথে কিছু অল্প কিছু মশলা দিয়ে চড়াই দেয়, বাটার ইউজ করে। হ্যাঁ ওইটা আস্তে 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 হতে থাকে। স্টুর মেন এটাই হচ্ছে একটা হেলদি প্রসেসে রান্না করা, আর ওটার যত আস্তে আস্তে খুব সময় নিয়ে করে দেখে ওটা টেস্টও বেশি, তেল মশলাটাও কম থাকে। হ্যাঁ কম থাকে, পাতলা ক্লিয়ার একটা ঝোলের মতো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। এটা ডালটাও হচ্ছে স্টু এর মধ্যে আসে, স্টুইংটাও করা যাবে। আচ্ছা এটা কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। আচ্ছা এবার আসি ব্রেজিং। হ্যাঁ এটা হচ্ছে পার্শিয়াল কুকিং বলে, পার্শিয়াল কুকিং মেথড। ব্রেজিংটা সাধারণত আমরা কুকিং মেথডের মধ্যে আসে না, আমি দিয়েছি দেখে 9টা পিস, কিন্তু এটা আমাদের জানতে হবে, এটা এক রকমের মেথডের মধ্যে পড়ে। আচ্ছা ব্রেজিং পদ্ধতিতে আগে আমরা সংখ্যাটা লিখি তারপর আমি বর্ণনা করব। সবাই লিখেন। ব্রেজিং পদ্ধতি রোস্টিং ও স্টুইং এই দুইটি পদ্ধতিতে করা হয়। ব্রেজিং পদ্ধতি রোস্টিং ও স্টুইং এই দুই পদ্ধতিতে করা হয়। স্টুইং এই দুই পদ্ধতিতে করা হয়। একটি ঢাকনাযুক্ত পাত্র ব্যবহারের মাধ্যমে
একটি ঢাকনাযুক্ত পাত্র। প্রথম থেকে বলুন। ব্রেজিং পদ্ধতি, রোস্টিং ও স্টুইং এই দুইটি পদ্ধতিতে করা হয়। একটি ঢাকনাযুক্ত পাত্র ব্যবহারের মাধ্যমে প্রথমে ভেজে পরবর্তীতে অল্প আঁচে রান্না করা হয়। একটি ঢাকনাযুক্ত পাত্র ব্যবহারের মাধ্যমে প্রথমে ভাজতে হবে, পরবর্তীতে অল্প আঁচে রান্না করা হয়। 160 ডিগ্রি সেলসিয়াস হলো এই পদ্ধতির জন্য উপযুক্ত তাপমাত্রা। প্রথমে ভেজে তারপরে হ্যাঁ, অল্প আঁচে প্রথমে ভেজে পরবর্তীতে অল্প আঁচে রান্না করা হয়। 160 ডিগ্রি হলো এই পদ্ধতির জন্য উপযুক্ত তাপমাত্রা। এটা হচ্ছে আসলে কম্বিনেশন কুকিং মেথড। কম্বিনেশন কেন বলছি? দুইটা মিক্স, একটা হচ্ছে কি রোস্টিং আর রোস্টিং স্টুইং। এটা কোনো কুকিং মেথড না, কিন্তু এটা কম্বিনেশন কুকিং মেথড। আচ্ছা, এবার একটা কেউ উদাহরণ দিতে পারবে ব্রেজিং এর? রোস্ট করা হয় না মুরগির মাংস, মানে মুরগিটা ভেজে তারপরে রোস্ট করা হয়। এটাও হয়, হ্যাঁ। আর আর তারপরে আমরা একটা মানে খাবার খাই খুব কম। আচ্ছা, এবার বলি, আমরা যে পোলাও রান্না করি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, চাল ভেজে আমরা প্রথমে ভাজি না, তারপর তো পানি দিই। পানি দিলে তো এটা স্টুইং এ চলে আসে, তারপর আবার জাল কমায় দিই, তারপরে হচ্ছে থেকে রান্না করি ঢাকনাযুক্ত পাত্র। তরকারিও হবে, আপনারা যেগুলো বললেন, সবজি ভেজে। হ্যাঁ, ফ্রাইড রাইস তো হচ্ছে শুধু ফ্রাই হচ্ছে, যেটার মধ্যে পানি যেতে হবে, রোস্টিং এর পর পানি যাবে, ওটাই হচ্ছে গিয়ে ব্রেজিং। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আসি স্টিমিং। স্টিম তো আমরা সবাই বুঝি, না সিদ্ধ করে ভাপানো। হ্যাঁ, স্টিম হচ্ছে ভাপানো। ভাপের মাধ্যমে অল্প পানির সাহায্যে রান্না করাকে স্টিমিং বলে। ভাপের মাধ্যমে অল্প পানির সাহায্যে রান্না করাকে স্টিমিং বলে। ভাপের মাধ্যমে অল্প পানিতে রান্না করার পদ্ধতিকে স্টিমিং বলে। ভাপের মাধ্যমে অল্প পানির সাহায্যে রান্না করাকে স্টিমিং বলে। ঠিক আছে? আস্তে আস্তে বলেন। ভাপের মাধ্যমে অল্প পানিতে রান্না করাকে স্টিমিং বলে। আচ্ছা, ভাপের মাধ্যমে অল্প পানিতে, আমরা অনেক সময় রাইস কুকারে, এখন তো সবাই রাইস কুকারে ভাত রান্না করি, ওর উপরে জালি ওর উপর কোনো কিছু স্টিম হয়ে রান্না করাকে হচ্ছে গিয়ে, মানে বড় বড় হোটেলে তো ভাত রান্না করে স্টিম, হ্যাঁ, ট্রেতে দিয়ে একটু পানি দিয়ে, হ্যাঁ, দিয়ে দেয়। আচ্ছা, ভাত রান্নার মধ্যে কয়টা পদ্ধতি আছে বলেন তো কেউ? কয়টা পদ্ধতি? না, বলছি যে ভাত রান্নার কোন তিনটা কুকিং মেথড ব্যবহার করে করা হয় ভাত? তিনটা, হ্যাঁ। স্ট্রিম করা হয়, বলেন তো দেখি কে? বয়েলিং, আর হচ্ছে স্টিমিং, বয়েলিং আর হচ্ছে ব্রেজিং। হ্যাঁ, ব্রেজিং। আচ্ছা, এবার আসি আমরা, এটা ক্লিয়ার? স্টিম তো হচ্ছে আপনার স্টিমে ভাপে হবে, ওখানে জোরে একটু জোরে দিয়ে পরে সিমানিং টেম্পারেচার। আমরা যেমন ভাপা পিঠা বানাই, দেখবেন দোকানদাররা কিন্তু রাস্তার পাশে যারা পিঠা বানায় না, ওদের কিন্তু অল্প আঁচেই থাকে, দিয়ে যে আমার হচ্ছে, এখন আমি যদি ধাওয়া আঁচ দেই, পানি তো শুকায় চলে যাবে, ওকে বয়লিং পয়েন্টে এনে তারপর অল্প সিমারিং টেম্পারেচারে থাকবে, আস্তে আস্তে স্টিমটা হবে, বাষ্প উঠতে থাকবে, ওই ভাপে রান্না হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি রোস্টিং। রোস্টিংটা হচ্ছে তেলের মাধ্যমে একটু বেশি তাপমাত্রায়, দেখে নাও,
স্টিমিং এর তাপমাত্রা কত স্টিম হচ্ছে ভাইয়া ওই আপনার হচ্ছে যেহেতু এটা 80 দিতে 90 দিতে পারেন। হ্যাঁ, রোস্টিংটা হচ্ছে তেলের মাধ্যমে একটু বেশি তাপমাত্রায় প্রতি 20 থেকে 30 মিনিট অন্তর উল্টে ও সোনালী রঙের করে ভাজাকে রোস্টিং বলে। তেলের মাধ্যমে একটু বেশি তাপমাত্রায় প্রতি 20-30 মিনিট অন্তর 20 থেকে 30 মিনিট পর পর উল্টে পাল্টে সোনালী রং করে 30 মিনিট অন্তর 30 বা 30 মিনিট পর করতে পারবেন, আপনি 10 মিনিট পর পর দিতে পারেন। হ্যাঁ, সোনালী করে ভাজাকে রোস্টিং বলে। দুই ধরনের রোস্টিং হয়ে থাকে, একটা হচ্ছে ওভেন রোস্ট, একটা হচ্ছে পট রোস্ট। আচ্ছা, ওভেন রোস্টটা একটু ব্যাখ্যা লিখি। রোস্টিং করার দুই, একটা হচ্ছে ওভেন রোস্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে পট রোস্ট। ম্যাম পট রোস্টটা কি? হ্যাঁ, আমি বলতেছি ভাই। না না না, একটু একটু ওখানে একটু ইয়ে আছে। আচ্ছা, ওভেন রোস্টটা বলি। ওভেন রোস্ট হলো, দেখেন ভাই সংখ্যাটা, ওভেন রোস্ট হলো আলোর ঘূর্ণায়মান পদ্ধতিতে, আলোর ঘূর্ণায়মান পদ্ধতিতে একটি গরম ও তরল ভাপের মাধ্যমে রান্না করাকে বোঝায়। গরম ও তরল ভাপের মাধ্যমে রান্না করাকে বোঝায়। ওভেন রোস্ট হলো আলোর ঘূর্ণায়মান পদ্ধতিতে একটি গরম ও তরল ভাপের মাধ্যমে রান্না করাকে বোঝায়। আচ্ছা, আমি এটা একটু বলি। এখানে বলা হচ্ছে আলোর ঘূর্ণায়মান পদ্ধতি। আলোর ঘূর্ণায়মান পদ্ধতি বলতে আমরা ওভেনটাকে, ওভেনের তো একটা আলো আসে না, ওটাকে বোঝানো হচ্ছে। আর ওভেনে দেওয়ার পরে দেখবেন যখন আমরা মুরগি রোস্ট করতে দেই, সেটা যখন ফেটে দেই, ওটা কিন্তু একটু পানি ছাড়ে। ওটাকে বোঝানো হচ্ছে যে গরম থাকবে এবং তরল ভাপের মাধ্যমে। ক্লিয়ার? মানে রোস্টটা তো আবার ভাপ পাচ্ছে, ওটাও তো ভাপে পাচ্ছে, ওটাই বোঝাচ্ছে। আর পট রোস্ট হচ্ছে, লিখেন, পট রোস্টিং বলতে কিছু সবজির গোড়া থাকে, হ্যাঁ, কিছু সবজির গোড়া থাকে যাকে আমরা অ্যারোমেটিক বলে জানি। পট রোস্টিং বলতে কিছু সবজির গোড়া থাকে, মানে হচ্ছে আমি এটা বলবো সবজির গোড়া, যেমন হচ্ছে আপনার, না 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 না, হ্যাঁ হ্যাঁ, আপনার মূলা খুব পছন্দ। আচ্ছা, সরি, আমি বলতেছি অ্যারোমেটিক ভেজিটেবল কোনগুলো, আগে আমরা সেটা জানি। একটা খুলে সুস্থ করতে পরিবর্তন না হলে এগুলো কথা ইউজ করতে না না না, আরে লিখছে দাও তো দেখেন মশলা জাতীয় এটা আমি সবাই একটু লিখে এই কথাটা। ম্যাডাম আপনার ও আর কিউ নিয়ে কিন্তু আমরা কনফিউজড। আচ্ছা, আমি তাহলে ওর হচ্ছে গিয়ে কেউ তো টান হবে ও
ইউ তো নিচে আসো আপু। ম্যাডাম ও তো টোটালি বোর হয় ম্যাডাম। আচ্ছা আমি বলে দিই কেন? ম্যাডাম ওখানে একটা ডেট দিয়ে দেন। আচ্ছা আগে লেখেন সবাই কাছে। আচ্ছা এক্সকিউজ মি আমার ম্যাম এই যে ওভার রোস্টেড আর এই যে পট রোস্টেড এগুলো টেম্পারেচার বলবেন না ম্যাম? হ্যাঁ বলছি হ্যাঁ এক সেকেন্ড। আসসালামু আলাইকুম আপু। ওভেন হ্যাঁ আপু ভালো আমি একটু ক্লাসে এই ম্যাম ওভেন লোক ওকে ওকে আচ্ছা সংখ্যাটা শেষ হলো সবজি পোড়া থাকে আচ্ছা আগে এটা লিখি সংখ্যাটা লিখি তারপর আমি বলতেছি কত দূর গিয়েছিলাম যাকে আমরা অ্যারোমেটিক বলে জানি ওইগুলোকে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করাকে বুঝি মানে অ্যারোমেটিক ভেজিটেবল দিয়ে মুরগিটাকে দিয়ে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করাটাই হচ্ছে পট রোস্ট। পট রোস্ট বলতে যে পটে রান্না করা তা না। ম্যাম আবার ক্লিয়ার? যাকে আমরা অ্যারোমেটিক সবজি কোনগুলো এটা বললে আমরা হ্যাঁ আমি ওই যে ভাইয়া বললো যে সংজ্ঞা বলে ম্যাডাম ঢাকনাযুক্ত ম্যাডাম এখানে বলেন। আচ্ছা পট রোস্টিং বলতে কিছু সবজির গোড়া থাকে যাকে আমরা অ্যারোমেটিক বলে জানি ওইগুলোকে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করাকে বুঝি। এই পদ্ধতিতে সব ধরনের সুগন্ধযুক্ত খাবার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা এবার আসি অ্যারোমেটিক ভেজিটেবল। সবজি গোড়া থাকে যাকে আমরা অ্যারোমেটিক সবজি বলে মানে হ্যাঁ জানি। তারপর ম্যাম ওইগুলোকে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করাকে হ্যাঁ বুঝি। এই পদ্ধতিতে হ্যাঁ সব ধরনের সুগন্ধিযুক্ত খাবার ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? না ম্যাডাম আগে লেখেন তারপর বলতেছেন। আচ্ছা আচ্ছা লেখেন আমি তো বুঝাই দিব। ওইগুলিকে ডাক্তার দরকার মডার্ন নেম তো আমরা সবই বুঝি, সেদ্ধ করা, রান্না করা, ঝোল করা। আচ্ছা এগুলি একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মানে এই ভাইয়া আপনার নাম কি? আপনি সাব্বির। আচ্ছা আপনি কত দূর লিখছেন বলেন? ডাক্তার ঢাকনাযুক্ত পাত্রে রান্না করাকে বুঝি। ম্যাডাম এই শীটগুলো আমাদের দেওয়া যাবে না? আমি বলি এগুলো হচ্ছে দেওয়া যাবে আপনাদেরকে যে বই দিবে। আমি তো যেটা পড়ায় যাচ্ছি ক্লাসে আপনারা লিখে দেন, তারপর আমি আপনাদের বইটা দেখবো। যদি দেখি ওখানে কিছু মিসিং থাকে আমি স্যারের কাছে শুনে তারপর দিতে হবে। তাহলে আমি এমনি যদি আপনাদেরকে দিয়ে দিই ওই জন্য কিন্তু আমাকে ম্যাডাম আমরা তো লিখতেছি, দেখা যাচ্ছে আমরা এদিক ছেড়ে ওদিক চলে যাচ্ছে, ওদিক ছেড়ে এদিক চলে আসছে, আমরা এদিক ও সেদিক হয়ে যাচ্ছে। না 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 আমি বলি এদিক সেদিক করার কিছু নাই। না, মানে আমি আমরা- ধারাবাহিক ভাবে আমরা অনেক সুন্দর করে লিখতেছি, বাট বাসায় যেয়ে বুঝতে পারবো না। না বাসায় যাই আমি এবার আচ্ছা আমি এবার একটা কথা বলি আপনারা হচ্ছে এখানে মাত্র 3000 টাকা দিয়ে কোর্সটা করতে পারছেন। হ্যাঁ যেটা আমাদের কিন্তু অনেক টাকা দিয়ে করতে হচ্ছে। ঠিক আছে এটাকে মূল্যায়ন করবেন। 3000 টাকা বলে গায়ে মাখবো না তা না। আমি 30 টাকা দিয়ে একটা খাতা কিনবো, এই ডায়েরির দামই আমার এটা তো আমাকে ফ্রি দিচ্ছে ওখান থেকে, এটা কথা বাদ জিরো। আমি যখন এটাতে নোট করবো এই খাতার দাম কিন্তু আমার অনেক হয়ে গেল। আমি যত টাকা দিয়ে কোর্স করছি সেই কোর্সের কিন্তু টাকার সম মূল্যায়নই হবে। ঠিক আছে এই জন্য আমি যখন ক্লাসে যাব অবশ্যই আমার খাতা থাকবে, রাফ করবো, বাসায় যাই ওটা নোট করবো এবং প্রতিদিন আমরা একটু স্টাডি করব। আমি এখান থেকে শিখে যাই বাস খাতা বন্ধ করে রেখে দিলাম তা না, আমরা কিন্তু এগুলো ভুলে যাব। আমিও যদি চর্চা না করি না বলি আমিও কিন্তু ভুলে যাব, কারণ আমাদের ব্রেনটা এখন ওরকম শার্প নাই। ডে বাই ডে আমাদের নলেজ কিন্তু কমতে থাকে স্থিতিটা। হ্যাঁ এই জন্যই বলছি যে হ্যাঁ জান এই জন্যই বলছি যে আপনারা আমি ক্লাস বলে না আরো স্যার ম্যাডাম যারা ক্লাস নেবে যখনই যে ক্লাস নিই যে কথাগুলো বলবে ওগুলো সুন্দরভাবে নোট করবেন।
এগুলো কিন্তু আপনার অ্যাসেট হয়ে থাকবে সারা জীবনের জন্য। আপনি যখন এই প্রফেশনে যদি যেতে চান, কোনো ক্লাস নিতে চান বা কাউকে শিখাতে যাবেন, তখন দেখবেন এগুলো আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে? আর কোনো কিছু একটা, যেমন আমি তো বললাম আমার স্বপ্ন ছিল আমি হচ্ছে বড় হয়ে শেফ হব বা ট্রেনার হব, আমার স্কুল থাকবে। আমি কিন্তু আস্তে আস্তে করে আমার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারছি না। হ্যাঁ, সেভাবে আপনাদেরও এম থাকতে হবে যে হ্যাঁ আমি এই কোর্সটা করছি কেন বা এই লাইনে কেন করবো। প্রথমে আপনার প্যাশন থাকতে হবে, আপনার ভালো লাগা ভালোবাসা থাকতে হবে। আপনাকে জোর করে একটা চাপাই দিলাম করবেন তা না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই বেছে নেবেন। হ্যাঁ আমার কুকিং বেকিং ভালো লাগে, আমি এখানেই কাজ করছি, এরকম জিনিসটা। ঠিক আছে? এই জন্য আমি স্যারের কাছে শুনি, স্যার যদি বলে যে হ্যাঁ দেওয়া যাবে বা আমরা দিব, বা যদি বলে না এদের হচ্ছে বই এখান থেকে এটা দেওয়া হবে, বা আমি জানিও না এখানে আপনারা কি বই সবাই পেয়েছেন, নিতে বলছে। আচ্ছা ওইটা আমি আজকেও নিয়ে যাবো, আমি নিজেই নিয়ে যাবো একটা। আমার পরে আর কি ক্লাস নিতে হবে বা তখন আমি একটু দেখবো যে এখানে যে মেথড গুলো আপনাদেরকে পড়াইছি আমি হয়তো আরো ডিটেলস বলছি, বই এরকম নাই। হ্যাঁ আমি কিন্তু পুরো ডিটেলসে বুঝায় দিচ্ছি, বইতে কিন্তু আপনারা জাস্ট শর্ট ফর্মে পাবেন। হ্যাঁ মেথড গুলা এই বই পড়লে বই দেখেও কিছু বুঝতে পারবেন না, কারণ হয়তো বা ওরকমই থাকবে। এখন স্যার যদি বলে দেন আমি আপনি নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা এবার আসি অ্যারোমেটিক ভেজিটেবলে। অ্যারোমেটিক বলতে তো আমরা বলছি সুগন্ধি। হ্যাঁ অ্যারোমেটিক ভেজিটেবল হচ্ছে অনিয়ন, রসুন, ক্যারট, জিঞ্জার, আচ্ছা হতে পারে হচ্ছে অ্যানিস হতে পারে, ক্রাব হতে পারে। না ওগুলো তো সেন্ট আছে, এগুলোতে স্পাইস মশলার ভিতরে চলে যায়। আমি ভেজিটেবল ভেজিটেবলটা ম্যাডাম গাজর হলে তাহলে তো মোলাও। হ্যাঁ আপনি যদি মূলার গন্ধ পছন্দ করেন হ্যাঁ ওটা অ্যারোমেটিক ভেজিটেবল, কিন্তু কথা আছে মূলা কিন্তু আপনি কোনো কন্টিনেন্টাল ফুড বা পুরো স্টকে ইউজ করতে পারবেন না, চলেন ওটা কিন্তু যাবে না। তো বাসাবাড়ি যেমন রসুন হতে পারে, ইয়ে হবে ডালি হবে, ও আচ্ছা মানে এটা হচ্ছে ফাস্ট ফুডের মধ্যে ব্যবহার করা হতে ব্যবহার করা। তারপর হচ্ছে হার্বস আছে, না হার্বস যাবে না, রেসিপি যদি আপনি এগুলাই। করেন তাহলে টমেটো ঠিক আছে? তৈরি করে নাম দিয়ে না টমেটো তো অ্যারোমা দেয় না। আচ্ছা এবার আসি, এবার ক্লিয়ার করি। আপনাদের এখন মাথায় অনেক আসতে পারে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো স্পাইস, ধনে পাতা, হ্যাঁ লিভস, হার্বস। হ্যাঁ এগুলো হচ্ছে হার্বস লিভ, তারপর হচ্ছে বেসিল লিভস, এগুলো হচ্ছে হার্বসে যাবে, ওগুলোর ক্লাস আপনাদের আসবে। আর ভেজিটেবল কি, সবজি বলতে আমরা কি বুঝি? সবজি হচ্ছে যেগুলো মাটিতে হয় সেগুলাই সবজি। মাটিতে যেগুলা হবে, মাটির নিচে মাটির উপরে যেগুলা, সেগুলো সব ভেজিটেবল। আর যেগুলো ঝুলবে সেগুলো কিন্তু ফ্রুটস। মিষ্টি কুমড়া কিন্তু ফ্রুটস। গার্লিকটা একটু ডিসক্রাইব করুন। গার্লিক মশলাগুলো অ্যারোমেটিক ভিতরে করবেন না, হ্যাঁ মানে মশলাগুলো অ্যারোমেটিক স্পাইস না আপু, ভেজিটেবল কোনটা? কি মশলা কিন্তু ভেজিটেবল না, ওগুলো গাছে ঝোলে। ওগুলো হচ্ছে হ্যাঁ গাছে যেগুলা ঝুলবে সেগুলো হচ্ছে ফ্রুটস। এগুলো আপনারা পাবেন ক্লাসে, যেহেতু পদ্ধতিতে আসছে আমি একটু শর্ট ফর্মে বলে যাচ্ছি। যেগুলা যত হচ্ছে মাথায় যেগুলা ঝুলে, হ্যাঁ ওগুলা কিন্তু সব ফ্রুটস। ভেজিটেবলের এগুলো সিম, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব গোড়া টাইপ সবজিগুলো ওইগুলো। যত ভেজিটেবল যে ঝুলন্ত যেগুলা, ওগুলা কিন্তু সব ফ্রুটস। ম্যাম হলুদ কি হবে? ওটা ভেজিটেবল, মাটিতে নিচে মাটির নিচে থাকে। হ্যাঁ ওগুলা হচ্ছে স্পাইসে, কিছু আছে স্পাইসে, আর হচ্ছে যেগুলা অনিয়ন, ক্যারট, জিঞ্জার। এখন তো পরে আর প্রশ্ন আসতে পারে কচু, ম্যাডাম কচু হতে পারে না কেন? অ্যারোমা, ওটাতে অ্যারোমা দেয় না। গন্ধ দেয় না। না অনিয়ন দেয়, ক্যারট দেয়, জিঞ্জার দেয়, ক্লভস। আর
সাধারণত যে আমরা স্টক যখন বানাবো, স্টক যখন করি, স্যুপের স্টক থাকে, স্টকের অনেক ইয়ে আছে, ওগুলো আপনারা ক্লাসে পাবেন। এই তিনটা জিনিস দিয়ে কিন্তু স্টকে দেয়। পেঁয়াজ, গার্লিক না, গার্লিক অনেক স্ট্রং ফ্লেভার, ক্যারট, নিচে যে আলুটা পাওয়া যাবে ঠিক না 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 এটা সবজি। ওটা তো সবজি, ওটা তো আপনার এটা গন্ধ দেয় না, কোনো গন্ধ গন্ধ দিবে না। অ্যারোমেটিক ভেজিটেবল, আমি বলেছি অ্যারোমেটিক ফ্লেভার দেয় না। যে ফ্লেভার দিবে ফ্লেভার দিবে। হ্যাঁ, আপনি এখন ধরেন আপনি বাসায় থাই স্যুপ বানাবেন, কর্ন স্যুপ বানাবেন, আমরা স্যুপ বানালে কিন্তু স্টক করিনি। হ্যাঁ, এখন আমি যদি কর্ন স্যুপ বা থাই স্যুপ করি, ওই যে স্টকটা দিব, স্টক কি করে বানায়? মুরগির হাড্ডি টাড্ডি যেগুলো থাকে তার সাথে হচ্ছে অ্যারোমেটিক ভেজিটেবল দিয়ে স্টুইং পদ্ধতিতে অল্প আছে ওটাকে ফুটানো, ওটাকে নাড়া টাড়া কিছু দেওয়া যাবে না, 5, 6, 7, 8 ঘন্টা ওটা চুলার উপর এমনি ফেলানো থাকবে। ওটা ফুটতে 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 উপরে একটা ফেনা ফেনা হয়, এটা চামচ দিয়ে সরাই দিতে হয়, এবং যখন ওটা ঢালতে হবে ওটা ছেঁকে, চামচ দিয়ে কোনো নাড়ানাড়ি করা যাবে না, আস্তে করে ছেঁকে পানিটা নিয়ে নিতে হবে। ওটাই হচ্ছে স্টক। সো স্টকে হচ্ছে অলওয়েজ অ্যারোমেটিক ভেজিটেবল যাবে। এখন সাপোজ আমি যদি কর্ন স্যুপ বানাই, কর্ন স্যুপে আমার এই তিনটাই গেল, অনিয়ন গেল, ক্যারট গেল, জিঞ্জার গেল। এখন আমি থাই স্যুপ বানাবো, স্টক নির্ভর করে আমি কোন ইয়ে বানাচ্ছি, ঠিক আছে? এখন আমি হচ্ছে যদি থাই স্যুপ করি, তখন আমি ওখানে একটু এক্সট্রা হচ্ছে ইয়ে দিতে, থাই পাতা দিতে পারি স্টকে, কারণ এটা আমার থাই স্যুপের সাথে যায়। এখন যদি আমি কর্ন স্যুপ বানানোর ক্ষেত্রে থাই স্যুপ ওখানে দেই, থাই পাতা দেই, তাহলে কিন্তু আমার হলো না। বা আমি এখানে থাই জিঞ্জার দিতে পারি, আমরা আমাদের দেশি আদা না দিয়ে থাই জিঞ্জারটা কিন্তু আমরা দিতে পারি। ক্লিয়ার? দেখো এক কোন জায়গায় ছিলাম, ম্যাম এক জায়গায় ক্লিয়ার না ম্যাম, এটা সবাই শুনতেছে কিন্তু কেউ কিচ্ছু বোঝে না। সেটা তোমার আপনার আমরা বুঝতে পারছি না। আচ্ছা ম্যাম থাই স্যুপ কর্ন স্যুপের মানে এই মানে বিষয়টা আসলে আমরা কিন্তু এমনি জাস্ট শুনছি যে থাই স্যুপ কর্ন স্যুপ বা হয়তো খাওয়ার ব্যাপারেও, কিন্তু এই যে বিষয়গুলো তো আমরা খুব ভালো করে জানি না। থাই স্যুপ আসলে কি জিনিস বা কিভাবে কিভাবে ইয়ে করে। এ আপু শোনেন, খুলনার মানুষ হয়ে যদি মিনি চাইনিজ না খেয়ে থাকেন তাহলে কি খাইলেন? না খাওয়ার ব্যাপার না, আসলে এই যে কর্ন স্যুপ যেটা এটার মিনিংস তার আচ্ছা এই দাঁড়ান, এবার আমি একটা কথা বলছি, স্যুপ খাইছেন? কি স্যুপ খাইছেন বলেন? মানে বাসায় যেগুলো তৈরি করে এগুলা কি বাসায় বাইরে চাইনিজ খান নাই কখনো? না আমি বাইরের অঞ্চলে তেমন একটা খাই না। আচ্ছা, আপনারা সবাই স্যুপ খাইছেন? থাই স্যুপ তো থাই স্যুপ খাওয়া নাই? চটপটি কোন স্যুপ? আচ্ছা আল্লাহ, আচ্ছা ঠিক আছে। এই যে ভাই প্লিজ কনসেন্ট্রেট করেন এদিকে। ম্যাম আপনি আসবেন তো নেক্সট ডে? হ্যাঁ আপনারা চান আমাকে ম্যাডাম এখানে ক্লাস করার আগে সবাই একটু খাওয়া দাওয়াটা প্র্যাকটিস করবে। সেটাই। শোনেন, ইনশাআল্লাহ আমি হয়তো বা কেকের ক্লাস আপনাদের যখন প্র্যাকটিক্যাল হবে, কেক বিস্কুট বা রুটি আমি করাবো, আর কিছু প্র্যাকটিক্যাল হয়তো বা আমি করাতে পারি। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবো। না না, আপনাদের কিছু আসতে হবে না, আমি অলরেডি স্যারকে, হ্যাঁ আমি অলরেডি স্যারকে হচ্ছে লিখে দিচ্ছি কি কি আমার দরকার, স্যার ওইগুলো সব ইয়ে করবে, তারপরে দেখি। হ্যাঁ তারপর হচ্ছে যে ওই যে এগুলো কি ইয়ার মধ্যে পড়বে, এর মধ্যে পড়বে, ওগুলো হচ্ছে হার্বস, যে কোনো লিভস, হ্যাঁ যে কোনো লিভস, যেমন বেসিল লিভস, তুলসী পাতা, কোরিয়েন্ডার লিভস, তারপর হচ্ছে পার্সলে, পুদিনা পাতা